আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা যে ক্লাসটা নিব সেটা হচ্ছে আজকে আমাদের প্রথম ক্লাস রক্ত ও সঞ্চালন অধ্যায়ের উপর ক্লাসটি নিব। সেক্ষেত্রে আমরা আজকে থেকে কন্টিনিউ করবো, সকল ক্লাসগুলো সবসময় ভালো করে মানে এক সিরিয়াল দেওয়ার চেষ্টা করবো। আর তোমাদের যে পরীক্ষাটা চলছে সেই পরীক্ষাটা নিয়মিত তোমরা কন্টিনিউ করতে থাকো আর ক্লাসগুলো দেখতে থাকো। আমরা একটু ক্লাসগুলো একটু পিছিয়ে চলে আসছি, সেক্ষেত্রে আমরা একটু চেষ্টা করবো যে পরীক্ষা যে টপিকগুলো হচ্ছে ওই টপিকের সাথে খুব দ্রুত চলে যাও। হ্যাঁ, ক্লাসগুলো দিয়ে খুব দ্রুত চলে যাব এই টপিকে। তাহলে আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রক্ত এবং সঞ্চালন, যেটা হচ্ছে মানব দেহে অর্থাৎ জুওলজি। এই চ্যাপ্টারের অনেক জুওলজির যে অধ্যায়গুলো আছে এটার মধ্যে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে এটা। হ্যাঁ, মানব দেহ রক্ত সঞ্চালন, এটাও কিছু ইম্পর্টেন্ট অধ্যায় রয়েছে। এই ইম্পর্টেন্ট অধ্যায়গুলোর মধ্যে এটা হচ্ছে অন্যতম অধ্যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা রক্ত ও সঞ্চালন অধ্যায়ের মধ্যে প্রথম কথাটা আসে যে রক্তটাকে। এখানে বিস্তারিত বেশি পড়াবো না, যেহেতু মেডিকেল অ্যাডমিশন, সেক্ষেত্রে শুধু মেডিকেল অ্যাডমিশনে যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে দেখো, রক্ত হচ্ছে আমরা এক ধরনের তরল যোজক কলা। এখন একটু খেয়াল করি, এই রক্তের মধ্যে প্রথম কিছু টপিক আছে যেগুলো সংখ্যা, হ্যাঁ সংখ্যা মান, সেটা আমাদের মনে রাখতে হবে। কি কি টপিক? যেমন ধরো, রক্ত আমাদের মানবদেহের মোট রক্তের পরিমাণ কত? হ্যাঁ, মোট রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার। এই জিনিসটা আমরা মনে রাখতে হবে। আমাদের পূর্ণবয়স্ক মানুষের যে রক্তের পরিমাণ হচ্ছে কত? 5 থেকে 6 লিটার। এখন আসি, এই যে 5 থেকে 6 লিটার রক্তের পরিমাণ, সেক্ষেত্রে যেটা দেহের ওজনের, আমাদের দেহের যে ওজন, সেই ওজনের হচ্ছে 8%। তাহলে মোট রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার, দেহের ওজনের 8%। এবং রক্তের যে পিএইচটা সেটা অনেক ইম্পর্টেন্ট। রক্তের পিএইচ কত আমরা জানি? পিএইচ হচ্ছে তোমার 7.35 থেকে 7.45। যদি আমরা গড়ে দেখি সেক্ষেত্রে গড়ে হবে হচ্ছে তোমার 7.40, তাই না? তাহলে গড় মানটা আমরা মনে রাখবো প্লাস পিএইচটা মনে রাখবো। দেখো, পিএইচটা আমরা জানি কোনো দ্রবণের পিএইচটা যদি তোমার কি 7 এর থেকে বেশি হয়ে যায় তখন সেটা হচ্ছে ক্ষারীয়, আর যখন 7 এর থেকে কম হয় সেটা হয় কি? অম্লীয়। তাহলে একটা জিনিস খেয়াল করো, যেহেতু রক্তের পিএইচটা 7.35 থেকে 7.45 অর্থাৎ কি 7 এর থেকে বেশি, সেক্ষেত্রে আমরা রক্তের প্রকৃতিটা কিরকম হবে? রক্তের প্রকৃতি হবে হচ্ছে ক্ষারীয়। আচ্ছা ঠিক আছে, তাহলে রক্তের প্রকৃতি কি ক্ষারীয়। এখন আসি যে আমাদের এই যে রক্ত, এই রক্তের মধ্যে একটা তাপমাত্রা থাকে। হ্যাঁ, আমরা শরীরে যে তাপমাত্রা থাকে সেটা রক্তের মধ্যে থাকে তাপমাত্রা। সেই তাপমাত্রার পরিমাণ হচ্ছে তোমার 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। রক্তের পরিমাণ কত, রক্ত দেহের ওজনে কত পার্সেন্ট, পিএইচ কত। আর পিএইচটা অনেক ইম্পর্টেন্ট, রক্তের পিএইচটা অনেক ইম্পর্টেন্ট, এটা লাগবে। প্লাস রক্তের ক্ষারীয় প্রকৃতিটা এবং তাপমাত্রাটা, এগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট তথ্য। আচ্ছা, এখন আসি, এই রক্তটাকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করে থাকি। রক্তের উপাদান সমূহ যেটাকে বলা হয়, একটা হচ্ছে, একটু দেখাচ্ছি দাও। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করো, আমরা এখন আলোচনা করতেছি রক্তের উপাদান নিয়ে। হ্যাঁ, বা রক্তের যে ভাগটা, আমরা রক্তকে কত ভাগে ভাগ করতেছি, কি কি উপাদান আছে রক্তের মধ্যে, যেটা বলি। এক নাম্বার, রক্তের মধ্যে যে উপাদানটা আছে সেটা হচ্ছে রক্তরস অথবা প্লাজমা। তারপরে যে ভাগটা থাকে সেটা হচ্ছে রক্ত কণিকা। আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল করো, রক্তরস এবং প্লাজমা আর রক্ত কণিকা, আমরা যখন রক্তকে কি করি, সেন্ট্রিফিউগাল যন্ত্রের মাধ্যমে প্রতি মিনিটে 3000 বার যখন ঘোরাই তখন সেটা পরিমাণ হয়েছে, যেটা পরিণত হয় বিভিন্ন ধরনের রক্তরসে পরিণত হয়, আবার হচ্ছে রক্ত কণিকাতে পরিণত হয়। রক্তরস বা প্লাজমা হচ্ছে যখন আমরা সেন্ট্রিফিউগাল যন্ত্রে এটা সেন্ট্রিফিউজ করি তখন দেখা যায় যে হলুদ রঙের একটা অংশ পাই, সেটা হচ্ছে রক্তরস বা প্লাজমা। বাকিগুলো কণিকা হিসেবে থাকে, যেগুলো রক্ত কণিকা বলা হয়। তাহলে এখানে রক্ত কণিকা এবং রক্তরস, এটা কিছু পরিমাণ আছে। যেমন রক্তরসের পরিমাণ হচ্ছে কত? 55%, আর রক্ত কণিকার পরিমাণ হচ্ছে 45%। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এই
যে অনুপাতগুলো বা পার্সেন্টগুলো আমাদের মনে রাখতে হবে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা প্রথম এই পার্টটা নিয়ে আলোচনা করি, রক্তরস বা প্লাজমা। হ্যাঁ, রক্তরস বা প্লাজমাতে আমরা মূলত দুই ধরনের পদার্থ পাই, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে কঠিন পদার্থ। পানি আর একটা হচ্ছে কঠিন পদার্থ। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রক্তরসের মধ্যে পানি কত পার্সেন্ট থাকে। হ্যাঁ, পানি থাকে হচ্ছে তোমাদের 90 থেকে 92%। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, পানি কত পার্সেন্ট থাকে, 90 থেকে 92%। আর কঠিন পদার্থ থাকে হচ্ছে 8 থেকে 10%। এটা এত ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখবা 8 থেকে 10% থাকে হচ্ছে কঠিন পদার্থ। এখন আসি, কঠিন পদার্থের মধ্যে দুই ধরনের পদার্থ থাকে, একটা হচ্ছে অজৈব উপাদান আর একটা হচ্ছে জৈব উপাদান। প্রত্যেকটা আমরা যে কোনো বায়োলজি বলো, যে কোনো কিছু যখন আমরা ভাগ করব, বিভক্ত করব, তখন যখন কঠিন পদার্থ পাবো তখন দেখবা যে কঠিন পদার্থকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব পদার্থ। তাহলে একটা জিনিস কারণ কঠিন পদার্থ পাচ্ছি হচ্ছে আমরা অজৈব আর হচ্ছে জৈব পদার্থ, তাই না? আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো যে এই অজৈব পদার্থগুলো আছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে আমাদের দেহের জন্য এত ইম্পর্টেন্ট না, জানা এতটুকু দরকার, কিন্তু জৈব উপাদানগুলো আমাদের জানা খুবই দরকার। কারণ জৈব উপাদানের মধ্যে দুইটা পদার্থ, মেইনলি দুইটা পদার্থ আছে অনেক ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমার প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন, তারপর হচ্ছে তোমার নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ, নাইট্রোজেন গঠিত পদার্থ। আচ্ছা, লেখাগুলো অনেক সব না বুঝতে পারো, তাহলে তারপর বুঝে নাও। তাহলে জৈব পদার্থের মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে প্লাজমা প্রোটিন, তারপরে পাচ্ছি হচ্ছে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ। এই দুইটা জিনিস মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমরা জানি প্লাজমা প্রোটিন কোনগুলো। এই প্লাজমা প্রোটিন হচ্ছে আমাদের এক নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে গ্লোবিউলিন, তারপর হচ্ছে আমরা এখানে প্রথম দিব হচ্ছে অ্যালবুমিন, অ্যালবুমিনটা দিই, অ্যালবুমিন, অ্যালবুমিন, তারপর হচ্ছে প্রথমবিন, তারপর হচ্ছে গ্লোবিউলিন, চার নম্বর হচ্ছে ফিব্রিনোজেন বা ফাইব্রিনোজেন, ফিব্রিনোজেন বা ফাইব্রিনোজেন যেটা বললাম। তাহলে এই চারটা হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিন। এখান থেকে তোমার প্রশ্ন করবো যে নিচের কোনটি রক্তরসে প্লাজমা প্রোটিন নয়, বা প্লাজমা প্রোটিন নয় কোনটি, সেক্ষেত্রে তোমার তিনটা এখান থেকে দিয়ে দিবে, আর একটা অন্য জায়গাতে দিয়ে দিছে, বুঝছো? তাহলে এই প্লাজমা প্রোটিন আর নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থটা মনে রাখতে হবে। নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ হচ্ছে, আমি বলে রাখি, তোমার ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্টিন, অ্যামোনিয়া। হ্যাঁ, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, জ্যান্টিন, অ্যামোনিয়া, তাহলে এইটা মনে রাখবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এই রক্তরস বা প্লাজমার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে তার পরিমাণটা। হ্যাঁ, তারপরে পানি আছে কতটুকু সেটার পরিমাণ, তারপর হচ্ছে প্লাজমা প্রোটিন, তারপর হচ্ছে নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ কোনগুলো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। তারপর এখন যাব হচ্ছে রক্ত কণিকা। খেয়াল করো, আমরা যখন রক্ত কণিকা পাচ্ছি হচ্ছে 45%, তাহলে রক্ত কণিকাকে যখন আমরা ভাগ করি তখন তিন ধরনের রক্ত কণিকা পাই। একটা হচ্ছে আরবিসি, যেটাকে আমরা বলি রোহিত রক্ত কণিকা। হ্যাঁ, তারপর হচ্ছে ডাব্লিউবিসি, যেটাকে আমরা বলি শ্বেত রক্ত কণিকা। হ্যাঁ, তারপর হচ্ছে প্লাটিলেট বা অনুচক্রিকা, যেটাকে বলা হয় অনুচক্রিকা। তাহলে এখন খেয়াল করো, এর মধ্যে ডাব্লিউবিসি আরবিসির কোনো প্রকারভেদ নেই, আবার অনুচক্রিকারও কোনো প্রকারভেদ নেই। প্রকারভেদ রয়েছে শুধু ডাব্লিউবিসি, সেই প্রকারভেদটা জানতে হবে। একটা হচ্ছে তোমার অদানাদার, আর একটা হচ্ছে দানাদার, তাই না? দানাদার, দানাদার, তারপর আরেকটা হচ্ছে অদানাদার, অদানাদার। একটা জিনিস খেয়াল করো, এখানে তোমাদের বইয়ের গ্র্যানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট, এভাবে প্রশ্ন খুব কমই আসে। বেশিরভাগই প্রশ্ন আসে যে দানাদার শ্বেত রক্তকণিকা নয় কোনটি, বা দানাদার শ্বেত রক্তকণিকা কোনটি, অদানাদার শ্বেত রক্তকণিকা কোনটি। সেক্ষেত্রে আমরা দানাদার এবং অদানাদার নিয়ে পড়বো। হ্যাঁ,
তাহলে এখন দেখো দানাদার শ্বেত রক্ত হচ্ছে তিনটা, ইওসিনোফিল, নিউট্রোফিল আর একটা হচ্ছে বেসোফিল। তাহলে দানাদার রক্ত কণিকা পাওয়া হচ্ছে তিনটা, একটা হচ্ছে ইওসিনোফিল, ইওসিনোফিল, তারপর হচ্ছে নিউট্রোফিল, নিউট্রোফিল, তারপর হচ্ছে বেসোফিল, বেসোফিল। আর দানাদার অদানাদারের মধ্যে পাবো হচ্ছে আমরা কি লিম্ফোসাইট আর হচ্ছে মনোসাইট। লিম্ফোসাইট আর হচ্ছে মনোসাইট, তাই না? তাহলে এখন তোমরা মনে রাখতে পারো যে কোনটা দানাদার আর কোনটা অদানাদার। সেই ক্ষেত্রে আমি বলি, যখন তোমাদের যে কোনো একটা টপিক ধরো বিপরীত হিসাবে থাকে, যেমন এখানে দানাদার একটা অদানাদার, সেক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে। কেন একটা জিনিস মনে রাখবা? ধরো আমি যদি অদানাদারটা মনে রাখি যে লিম্ফোসাইট এবং মনোসাইট হচ্ছে অদানাদার শ্বেত রক্তকণিকা। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় নিচের কোনটি দানাদার শ্বেত রক্তকণিকা নয়, তাহলে এই তিনটা দানাদার শ্বেত রক্তকণিকা দিবে আর একটা অদানাদার থেকে দিয়ে দিবে। বুঝতে পারছো? যখন একটা বিপরীত ধর্ম থেকে তোমার প্রশ্ন করা হয়, তখন এর বিপরীতে যেটা থাকে সেটার উপরে কি করা হয়, এই তোমার এমসিকিউ অপশনগুলো দেওয়া থাকে, অন্য কোথাও থেকে দেয় না। যদি এখানে বলা হয় অদানাদার শ্বেত রক্তকণিকা কোনটা, তাহলে দিবে তিনটা এখান থেকে আর একটা দিবে এখান থেকে। সেজন্য আমরা শর্ট করে মনে রাখবো। শর্ট করে মনে রাখতে তোমাদের উপকার হবে বেশি। কিরকম শর্ট? মনে করো এখানে আমরা অদানাদারটা মনে রাখতাম, তখন তোমাকে যদি দানাদার দেয় তখন তুমি অদানাদারগুলো চিনতে পারবো যে এইটা অদানাদার আর এইটা হচ্ছে কি দানাদার। সেক্ষেত্রে আমরা শুধু এইটা মনে রাখবো যে লিম্ফোসাইট এবং মনোসাইট হচ্ছে অদানাদার, বাকি সবগুলো কি দানাদার। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের রক্ত কণিকা সম্বন্ধে। এখন বাকিটুকু পড়বো, যে প্রত্যেকটা বিস্তার আলোচনাটা পড়বো। আচ্ছা, এখন আমরা জ্ঞান করবো যে আরবিসি, ধরো লোহিত রক্ত কণিকা, আর হচ্ছে ডাব্লিউবিসি শ্বেত রক্ত কণিকা, এই দুইটা নিয়ে পড়বো। এই দুইটা পার্থক্য আকারে পড়বো, তাহলে সবার জন্য সহজ হবে। তাহলে দেখো একটু আরবিসি আর ডাব্লিউবিসি। আরবিসি হচ্ছে কি লোহিত রক্ত কণিকা। আমরা জানি লোহিত রক্ত কণিকার মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে, তাই না? তাহলে প্রথম প্রশ্ন এখানে হচ্ছে আরবিসি তে কি থাকে? হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন থাকে। আচ্ছা, এখন একটু খেয়াল কর, এই হিমোগ্লোবিন নিয়ে একটু কথা বলি। এখানে হিমোগ্লোবিন যে থাকে তোমার আরবিসি তে, লোহিত রক্ত কণিকা হিমোগ্লোবিন পরিমাণ হচ্ছে কত? মোট দেহের পরিমাণ হচ্ছে কণিকার ওজনে, মোট যে কণিকা থাকে সেটা রক্ত কণিকা থাকে, সেই রক্ত কণিকার মোট ওজনের 33% থাকে। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের, এই যে আমাদের এখানে যে লোহিত রক্ত কণিকা থাকে, সেই লোহিত রক্ত কণিকার যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে। কয়টা? 4টা অক্সিজেন, 4টি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত থাকে। এবং প্রতি 100 মিলিলিটার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে তোমার 16 গ্রাম। এই তথ্যগুলো মনে রাখবে, হ্যাঁ? এটা হিমোগ্লোবিনের সাথে আমি বলে দিলাম। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো, এখানে দেখা হচ্ছে হিমোগ্লোবিন, তাহলে ডাব্লিউবিসি তে কি থাকবে না? হিমোগ্লোবিন নেই। তাহলে এখানে কি নেই? হিমোগ্লোবিন নেই। এক নম্বর হচ্ছে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন হিমোগ্লোবিন নেই। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, এটাতে হিমোগ্লোবিন থাকে, এটাতে হিমোগ্লোবিন নেই। তাহলে হিমোগ্লোবিনের কি থাকে? আমাদের এখানে হিমোগ্লোবিন থাকার কারণে কি আমাদের রক্তের যে পরিমাণ রংটা, বর্ণটা, সেটা কি হয়? লাল হয়ে থাকে, তাই না? আর এখানে হিমোগ্লোবিন নেই, সেক্ষেত্রে এটা কি লাল নয়, মানে কোনো রঞ্জক থাকে না, হিমোগ্লোবিন থাকে না, বিলিরুবিন বলো, বিডিবাডিন বলো, কিছু থাকে না। সেক্ষেত্রে আমরা আরেকটা নাম দিতে পারি, সেটা হচ্ছে বর্ণহীন শ্বেত, বর্ণহীন রক্তকণিকা। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে নিচের কোনটি বর্ণহীন রক্তকণিকা, তাহলে আনসার হবে কি? শ্বেত রক্তকণিকা। আচ্ছা, তারপরে আসি যে এখানে, অর্থাৎ এই আরবিসি তে আরবিসি তে কি কোনো নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস নেই। আর ঠিক অনুরূপভাবে ডাব্লিউবিসি তে কি থাকে? নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস থাকে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এর সংখ্যা যদি আমি বলি যে ডাব্লিউবিসি তে কি পরিমাণ সংখ্যা থাকে, আমাদের মানব দেহে কি পরিমাণ ডাব্লিউবিসি থাকে, যদি আমরা সংখ্যাটা তুলনা করি, তাহলে একটা জিনিস খেয়াল করো, সংখ্যা তুলনার ক্ষেত্রে আমাদের এখানে
কিছু ভাগ রয়েছে, অর্থাৎ ভ্রূণদেহে ডাব্লিউবিসির ক্ষেত্রে ভ্রূণদেহে কিছু পরিমাণ থাকে, ভ্রূণদেহে, হ্যাঁ। তারপরে থাকে হচ্ছে শিশুর দেহে, শিশুর দেহে কি পরিমাণ থাকে, তারপর হচ্ছে পূর্ণবয়স্ক পুরুষের দেহে, পুরুষের দেহে, তারপর হচ্ছে মহিলা বা স্ত্রীর দেহে, হ্যাঁ। এইটার ক্ষেত্রে কি কি থাকে, তাহলে পূর্ণবয়স্ক আমরা যদি যদি দেখি যে ভ্রূণ দেহের মধ্যে কি লোহিত রক্ত পরিমাণটা সবচেয়ে বেশি থাকে। এখন তোমাকে যদি প্রশ্ন করা নিচে কোনটিতে লোহিত রক্ত কণিকার পরিমাণ সবচেয়ে বেশি থাকে, এই চারটা অপশন দিল, তাহলে তুমি কি বলবা? ভ্রূণ দেহে লোহিত রক্ত কণিকার পরিমাণ কি বেশি থাকে। কেন? ভ্রূণ দেহে দেখো 80 থেকে কতটুকু থাকে, 80 থেকে 90 লাখ, এটা আমাদের জেনে রাখতে হবে, 80 থেকে 90 লাখ। আর শিশুর দেহে থাকে হচ্ছে তোমার 60 থেকে 70 লাখ, 60 থেকে 70 লাখ। পুরুষের দেহে থাকে হচ্ছে 54 লাখ, আর মহিলাদের দেহে থাকে হচ্ছে 48 লাখ, হ্যাঁ। এই যে তোমাদের যে সংখ্যাটা লোহিত রক্তকণিকার যে সংখ্যাটা, এই সংখ্যাটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে একটু খেয়াল করো, এটার ক্ষেত্রে যদি আমি যাই, শ্বেত রক্তকণিকার সংখ্যার ক্ষেত্রে যদি যাই, শ্বেত রক্তকণিকার সংখ্যা, তাহলে একটু খেয়াল করো, শ্বেত রক্তকণিকার সংখ্যার ক্ষেত্রে তোমার দুই ধরনের আমরা পাই, একটা হচ্ছে তিন ধরনের পাই, হ্যাঁ, তিন ধরনের। একটা হচ্ছে নবজাতকে তার পরিমাণটা কত, নবজাতক, তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে 2 বছরের কমে, অর্থাৎ শিশুর বয়সটা কি 2 বছরের কম। একটা হচ্ছে নবজাতক, তারপর হচ্ছে 2 বছরের কম, শিশুর বয়সটা হচ্ছে 2 বছরের কম, 2 বছরের কম। আর একটা হচ্ছে পূর্ণবয়স্ক, এই তিনটা ক্ষেত্রে থাকে, হ্যাঁ। একটা হচ্ছে নবজাতক, একটা হচ্ছে 2 বছরের কম, আর একটা হচ্ছে পূর্ণ বয়স্ক। তাহলে এখন একটা জিনিস দেখো, নবজাতকে কি কতটুকু থাকে, নবজাতকে থাকে হচ্ছে 9,000 থেকে 30,000 পর্যন্ত, 30,000 পর্যন্ত শ্বেত রক্তকণিকা থাকতে পারে। আর 2 বছরের ক্ষেত্রে থাকে হচ্ছে তোমার 6,200 থেকে 7,000 পর্যন্ত থাকতে পারে, সরি 17,000 পর্যন্ত থাকতে পারে, 17,000। আর এই পূর্ণবয়স্কের ক্ষেত্রে থাকে হচ্ছে তোমার 4,000 থেকে 10,000 পরিমাণ, হ্যাঁ। গড়ে থাকে হচ্ছে 7,000 বলতে পারে, হ্যাঁ, গড়ে থাকে হচ্ছে 7,000। তাহলে নবজাতকের ক্ষেত্রে থাকে হচ্ছে এতটুকু। এই যে পরিমাণগুলো, এই পরিমাণ সংখ্যাগুলোকে আমাদের মনে রাখতে হবে। এটা মনে কম রাখো, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে অনেক, হ্যাঁ, মেডিকেল অ্যাডমিশনের জন্য এই টপিকটা অনেক মনে রাখতে হবে। আচ্ছা, খেয়াল করো, তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সংখ্যার পরে যে অংশটা হচ্ছে তোমাদের কোনটা উৎপত্তি কোন জায়গাতে হয়, কিছু আরবিসি ক্ষেত্রে কিছু উৎপত্তি হয়, ডাব্লিউবিসি ক্ষেত্রে কোন জায়গা থেকে উৎপত্তি হয়। যখন আরবিসি ক্ষেত্রে আমরা যাব যে উৎপত্তি কোথা থেকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে প্রত্যেকটা লোহিত রক্তকণিকা আমরা জানি কি লাল অস্থিমজ্জা, হ্যাঁ, লাল অস্থিমজ্জা স্টেম কোষ থেকে হয়। কিন্তু এই কোষগুলো অনেক সময় অনেক চেঞ্জ হয়, হ্যাঁ, অনেক সময় এই এই যে তোমার আরবিসিটা এক কোষ থেকে তৈরি হয়, আর ডাব্লিউবিসিটা এক কোষ থেকে তৈরি হয়। তাহলে এই যে এখানে আরবিসির যে উৎপত্তিটা হয়, সেটা তোমার লাল অস্থিমজ্জার এরিথ্রোব্লাস্ট কোষ থেকে, হ্যাঁ, এরিথ্রোব্লাস্ট নামক কোষটার নাম কি, এরিথ্রোব্লাস্ট নামক স্টেম কোষ থেকে এই আরবিসিটা কি উৎপন্ন হয়। আবার যদি আমরা শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে দেখি, সেই ক্ষেত্রে এই শ্বেত রক্তকণিকার যে উৎপত্তি হয় সেটা হচ্ছে হিমাটোপোয়েটিক নামক কোষ থেকে, হ্যাঁ, হিমাটোপোয়েটিক নামক মাতৃকোষ থেকে, হিমাটোপোয়েটিক। তাহলে আমরা দুইটা ক্ষেত্রে দুইটা কোষ পাচ্ছি, একটা হচ্ছে এরিথ্রোব্লাস্ট থেকে তৈরি হচ্ছে আরবিসি, আর হিমাটোপোয়েটিক থেকে তৈরি হচ্ছে ডাব্লিউবিসি। আচ্ছা, এখন হচ্ছে এই যে দুইটা তৈরির প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা ভিন্ন। একটা হচ্ছে এটা আরবিসি তৈরির প্রক্রিয়াটাকে বলা হয় এরিথ্রোপোয়েসিস, হ্যাঁ। আর হচ্ছে তোমার এই যে শ্বেত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াতে বলা হয় মাইলোপোয়েসিস, তাহলে আমরা এখানে দুইটা বিষয় পাইছি, একটা হচ্ছে এরিথ্রোব্লাস্ট থেকে এরিথ্রোব্লাস্ট নামক কোষ থেকে তৈরি হচ্ছে আরবিসি, আর হিমাটোপোয়েটিক কোষ থেকে তৈরি হচ্ছে ডাব্লিউবিসি। এই আরবিসি তৈরির প্রক্রিয়াটা হচ্ছে এরিথ্রোপোয়েসিস, আর হচ্ছে ডাব্লিউবিসি তৈরির প্রক্রিয়াটা হচ্ছে মাইলোপোয়েসিস। দুটো কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট।
আচ্ছা, তারপরে আমরা দেখবো যে দুইটার আয়ুষ্কাল কত। যদি আমি আরবিসি আয়ুষ্কাল দেখি তাহলে সেটা হচ্ছে 120 দিন, যেটাকে আমরা মাস হিসেবে বলি 4 মাস। হ্যাঁ, 120 দিন বা 4 মাস। আর যদি আমি এখানে ডাব্লিউবিসি আয়ুষ্কালটা দেখি সেটা অনেক কম। অনেক কম বলতে গেলে এটাকে আমরা বলি যে তোমার অনেক কম মানে ঘন্টা অথবা দিন, অর্থাৎ কিছু ঘন্টা অথবা কিছু দিন তারা বেঁচে থাকতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের আরবিসি এবং ডাব্লিউবিসির কিছু সাংখ্যিক মানের ক্ষেত্রে। আর ডাব্লিউবিসির ক্ষেত্রে আরেকটু কিছু সাংখ্যিক মান রয়ে গেছে, সেটা আমি একটু বলি। আরবিসি ক্ষেত্রে কিছু সাংখ্যিক মান হচ্ছে তোমার এই যে আরবিসি আমরা এখানে বলছিলাম যে উৎপত্তি হয় কি এরিথ্রোপ্লাস্ট নামক স্টেম কোষ থেকে। এখানে আরেকটু কিছু উৎপত্তি রয়েছে, কিছু উৎপত্তি মানে কিছু তৈরি প্রক্রিয়াটা আছে তোমার যখন আমাদের মানবদেহে আরবিসি তৈরি হয় তখন কিছু পর্যায় হয়, হ্যাঁ, প্রাথমিক পর্যায় হয়, আবার মাধ্যমিক পর্যায়ে কিছু হয়, আরেকটা হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে একদম আমাদের বেঁচে থাকা আগ পর্যন্ত কিছু হয়। তাহলে প্রাথমিক পর্যায়ের যে জায়গা থেকে আমাদের প্রাথমিক পর্যায়ে যে জায়গা থেকে তৈরি হয় সেটা হচ্ছে কুসুমতলী। সেটা কি বলা হয়? কুসুমতলী। আচ্ছা, আর মাধ্যমিক পর্যায়ে যেখান থেকে শুরু হয় মাধ্যমিক পর্যায়ে। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখি যে প্রাথমিক পর্যায়ে বলতে আমরা কতটুকু সময়কে বোঝাচ্ছি? 3 সপ্তাহ। 3 সপ্তাহ বয়স, 3 সপ্তাহ একটা ভ্রূণের 3 সপ্তাহ বয়স পর্যন্ত মাধ্যমিক পর্যায়ে, সরি প্রাথমিক পর্যায়ে। আর মাধ্যমিক পর্যায়ে বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে 6 মাস। কত মাস? 6 মাস। 6 মাস। এইখানে এই সময় হচ্ছে যকৃত থেকে হচ্ছে ডাব্লিউবিসিটা সরি আরবিসিটা উৎপন্ন হয়। তারপর হচ্ছে তোমাদের যে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা যখন শিশু ভূমিষ্ঠ হয়ে যাই, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যেখান থেকে হয় সেটা হচ্ছে তোমার পরশুকা, কশেরুকা, স্টার্নাম, পরশুকা, কশেরুকা, তারপর হচ্ছে স্টার্নাম, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার আরেকটা অংশ হতে পারে শ্রোণী চক্রে, বিভিন্ন অস্থি চক্রে শ্রোণী চক্র, এইটা থেকে কি হতে পারে তোমার আরবিসি এর উৎপন্ন হতে পারে। তাহলে এখানে আমরা একটু জেনে রাখা দরকার কিভাবে প্রশ্নটা আসতে পারে। ঠিক আছে, তোমাকে বলতে পারে যে একজন 3 সপ্তাহ মানব ভ্রূণের কোন অংশ হতে তোমার আরবিসি উৎপন্ন হয়? তাহলে আছে কি কুসুমতলী। আবার যদি বলা হয় মাধ্যমিক পর্যায়ে 6 মাস বয়সে একজন মানব ভ্রূণের ক্ষেত্রে কোন অংশ থেকে লোহিত রক্তমণ্ডল উৎপন্ন হয়? তাহলে যকৃত। আর যদি বলা হয় একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কোন অংশ থেকে লোহিত রক্ত উৎপন্ন হয়? তাহলে পরশুকা, কশেরুকা, স্টার্নাম এবং শ্রোণী অস্থি চক্র। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ডাব্লিউবিসি এবং আরবিসির মধ্যে হচ্ছে কিছু পার্থক্য আকারে আমরা কিছু তথ্য মনে রাখবো। এগুলো হচ্ছে সাংখ্যিক মান, আমরা এইগুলো তথ্যগুলো অনেক ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই ডাব্লিউবিসির কাজটা, সরি আরবিসির কাজটা কি, আরবিসির কাজটা পড়বো। আচ্ছা, এখানে আর একটু কিছু কথা বলে নিই। এই যে ডাব্লিউবিসি টার্ম, এই ডাব্লিউবিসি আরেকটা কারণে সৃষ্টি হতে পারে যখন আমাদের রক্তে যখন অক্সিজেনের মাত্রা, আমাদের রক্তে কি অক্সিজেন থাকে না, হ্যাঁ, এই অক্সিজেনের মাত্রাটা যখন কি হয়ে যায়, কমে যায়, তখন কি নতুন নতুন আরবিসি সৃষ্টি হয়। এখন কিসের জন্য হয় কমে যায় এই জিনিসটা একটু খেয়াল করো। ধরো আমরা ব্যায়াম করতেছি বা উচ্চ রক্তচাপ, হ্যাঁ, অন্য যে কোনো কারণে আমাদের রক্তচাপটা কি অক্সিজেনের পরিমাণটা যখন কমে যায়, সেই ক্ষেত্রে কমে যাওয়ার ফলে কি হয়, লোহিত রক্ত বেড়ে যায়। কেন বেড়ে যায়? একটা জিনিস খেয়াল করো, লোহিত রক্ত কণিকায় থাকে কি হিমোগ্লোবিন, তাই না? এই হিমোগ্লোবিন থাকে, আর হিমোগ্লোবিনকে ভাঙলে আমরা কি পাই? হিমোগ্লোবিন পাই, যেখানে একটা অক্সিজেন থাকে। আবার আমরা জানি হিমোগ্লোবিনটা কি পরিবহন করে? অক্সিজেন পরিবহন করে, তাই না? অক্সিজেন পরিবহন করে। সেই ক্ষেত্রে কি করে, যখন আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণটা কমে যায় তখন আমরা বৃক্ক থাকে, এই বৃক্কটা কি করে, এই বৃক্ক তোমার এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন বা একটা হরমোন উৎপন্ন করে বৃক্ক। এই আমাদের যখন রক্তে অক্সিজেনের মাত্রাটা কমে যায় তখন এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন বৃক্কটা কি করে, ক্ষরণ করে। এই এরিথ্রোপয়েটিন হরমোনটা কি করে আমাদের দেহে,
সেটা কি করে, রক্তে লোহিত কণিকার পরিমাণটা বাড়ায় দেয়। হ্যাঁ, লোহিত রক্ত কণিকা উৎপন্ন করে, পরিমাণ বাড়ায় দেয়। যখন লোহিত রক্ত কণিকার পরিমাণটা বাড়ায় দেয় তখন হিমোগ্লোবিন অলরেডি বেড়ে যায়। হিমোগ্লোবিন যখন বেড়ে যায় তখন অক্সিজেন এমনিতে বেড়ে যাবে। সেই ক্ষেত্রে এইভাবে কি হয়, আমাদের দেহে অক্সিজেনের পরিমাণটা বেড়ে যায়। তাহলে রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেলে কি করে, এরিথ্রোপয়েটিনটা কি করে, এরিথ্রোপয়েটিন কি, যখন মনে করো যে অক্সিজেনের মাত্রা বেড়ে গেছে তখন এরিথ্রোপয়েটিন করণটা কমে যায়। আর যখন অক্সিজেনের মাত্রাটা কমে যায় তখন এরিথ্রোপয়েটিনের মাত্রাটা কি হয়ে বেড়ে যায়। এই জিনিসটা খেয়াল করতে হবে। যখন অক্সিজেনের মাত্রাটা কমে তখন এরিথ্রোপয়েটিনের মাত্রাটা কি হয়ে যায়, বেড়ে যায়। আর যখন অক্সিজেনের মাত্রাটা বেড়ে যায় তখন এরিথ্রোপয়েটিন হচ্ছে কি যায়, কমে যায়। তাই না? এই টপিকটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমরা বলবো হচ্ছে আরবিসির কাজটা বলবো। আরবিসির যে কাজটা, সেখানে আমরা প্রথম আরবিসির মধ্যে পড়ে আসছি যে হিমোগ্লোবিন, তাই না? হিমোগ্লোবিন কি করে, তোমার সামান্য পরিমাণ অক্সিজেন কি করে, পরিবহন করে। হ্যাঁ, তাহলে আর বলতে পারি আমরা এক নাম্বার কাজটা, হিমোগ্লোবিন কি করে, হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে। এবং কি হিসাবে পরিবহন করে, জিনিসটা মনে রাখতে হবে, অক্সি হিমোগ্লোবিন হিসাবে। অক্সি হিমোগ্লোবিন হিসেবে কি করে, এই অক্সিজেনটা পরিবহন করে। এবং রক্তের ঘনত্ব, হ্যাঁ, রক্তের ঘনত্বটা নিয়ন্ত্রণ করে আরবিসি। রক্তের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। তারপর হচ্ছে 3 নম্বর যেটা হচ্ছে, এই হিমোগ্লোবিন কি করে, রক্তের মধ্যে অম্ল এবং অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। তাহলে এটা বলতে পারি হিমোগ্লোবিন কি করে, হিমোগ্লোবিন রক্তে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে, অর্থাৎ বাফার হিসেবে কাজ করে। তাহলে এখানে একটা প্রশ্ন করে দেয়, আমাদের রক্তে বাফার হিসেবে কাজ করে কে, কোন রক্তকণিকা, হিমোগ্লোবিন, আরবিসি, এবং সেখানে কোন উপাদানটা, হিমোগ্লোবিন উপাদানটা, হ্যাঁ, বাফার হিসেবে কাজ করে। আচ্ছা, তারপর হচ্ছে তোমার যেটা হচ্ছে রক্তে অবিশ্রামণিক যে প্রক্রিয়াটা, অবিশ্রামণিক যে সম্পর্কটা, সেটাও কি করে, আমাদের আরবিসিটা কাজ করে থাকে। তারপর হচ্ছে তোমার অ্যান্টিজেন উৎপন্ন করে, এটা আমরা বলতে পারি অ্যান্টিজেন উৎপন্ন করে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অ্যান্টিজেন উৎপন্ন করে। এই অ্যান্টিজেনের কারণে হচ্ছে আমরা তোমার কি করতে পারি, আমাদের রক্তের যে তোমার এই ব্লাড টেস্টটা করতে পারি অ্যান্টিজেনের কারণে। হ্যাঁ, এবং আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 5 নাম্বার হচ্ছে বিলিরুবিন ও বিলিভার্ডিন উৎপন্ন করে, তাহলে এই কাজগুলো হচ্ছে আরবিসি ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। আর একটা কথা বলি, মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য কিছু গোপনীয় তথ্য, যেমন বলতে গেলে আমাদের বইয়ের যে জায়গাগুলোর মধ্যে আমরা কি পাবো, কাজ পাবো, তারপরে উদাহরণ পাবো, বৈশিষ্ট্য পাবো, পার্থক্য পাবো, হ্যাঁ, তারপর হচ্ছে কোনো কারণ পাবো, হ্যাঁ, পার্থক্য, কাজ, বৈশিষ্ট্য, এই তথ্যগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। সো এই তথ্যগুলো ভালো করে পড়বা। যেমন এখানে লোহিত রক্তের কাজটা আমরা পড়লাম। হ্যাঁ, তারপরে এখন ডাব্লিউবিসি। আচ্ছা, ঠিক আছে, এবার একটু খেয়াল করো, আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা 3টা শব্দ নিয়ে জানবো। একটা হচ্ছে তোমার লিউকোসাইটোসিস, তারপর হচ্ছে লিউকেমিয়া, তারপরে হচ্ছে তোমার লিউকোপিনিয়া।
লিউকোপেনিয়া। এই তিনটা ওয়ার্ড নিয়ে আমরা একটু জেনে নিই বিস্তারিত। সেটা হচ্ছে লিউকোসাইটোসিস হচ্ছে তোমার, এটা তিনটা ওয়ার্ডই তোমার শ্বেত রক্তকণিকার সাথে জড়িত। লিউকোসাইটোসিস হচ্ছে তোমার, এটা হচ্ছে শ্বেত রক্তকণিকার পরিমাণ কি স্বাভাবিকের চেয়ে বেশি হলে, স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে, হ্যাঁ, যখন বা রক্তে ডাব্লিউবিসি পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তখন বলা হয় লিউকোসাইটোসিস। আর এই ক্ষেত্রে লিউকোপেনিয়া যখন স্বাভাবিকের চেয়ে কম থাকে সেটাকে বলা হচ্ছে লিউকোপেনিয়া। আচ্ছা, তারপর হচ্ছে লিউকিমিয়া, হচ্ছে রক্তে লোহিত রক্ত শ্বেত রক্তকণিকা ক্যান্সারকে বলা হয় শ্বেত রক্তকণিকা ক্যান্সার। আচ্ছা, তাহলে শ্বেত রক্ত ক্যান্সার ক্ষেত্রে এখানে দুইটা বিষয় মনে রাখবা। যখন তোমার এখানে লিউকেমিয়া হয়, একজন মানুষের লিউকেমিয়া হয় অর্থাৎ শ্বেত রক্তকণিকার ক্যান্সার হয়, সেক্ষেত্রে তোমার কি হয়, আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা আরবিসি কি হয়, ধ্বংস হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হতে থাকে, ধ্বংস হতে থাকে। আর ডাব্লিউবিসি পরিমাণটা হচ্ছে অস্বাভাবিক হারে বাড়তে থাকে, অস্বাভাবিক হারে বাড়তে থাকে। এই বিষয়গুলো একটু মনে রাখবো, হ্যাঁ। যখন লিউকেমিয়া হয়, লিউকেমিয়া হচ্ছে শ্বেত রক্তকণিকা ক্যান্সার, সেক্ষেত্রে কি হয়, আরবিসি কি হয়, ধ্বংস হয়ে যায়, আর ডাব্লিউবিসি হচ্ছে অস্বাভাবিক হারে বাড়তে থাকে। এই তিনটা টপিক, তিনটা কথা একটু মনে রাখবো, হ্যাঁ, কোনটার ক্ষেত্রে কি হয়। আচ্ছা।